রাজনৈতিক দলের সমর্থন না পেলে নির্বাচন কমিশনের সব আয়োজন বৃথা বললেন সিইসি। আদালত নির্দেশ দিলেও শুরু হয়নি এস আলমের জমি দখলের কাজ, প্রশাসক নিয়োগের দাবি। কাশ্মীরে ব্যাপক ধরপাকড় ও বাড়িঘর ভাঙচুর, ভূখণ্ডের নিরাপত্তায় প্রস্তুত পাকিস্তান সেনাবাহিনী। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১শে সংবাদে। সাথে আছি আমি জান্নাতুল বুশরা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। রাজনৈতিক দলের সমর্থন না পেলে নির্বাচন কমিশনের সব আয়োজন বৃথা বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আগারগাঁওয়ের নির্বাচন ভবন মিলনায়তনে প্রবাসী ভোটিং সিস্টেম উন্নয়ন সংক্রান্ত সেমিনারে এসব কথা বলেন তিনি। অন্তত প্রবাসী ভোটিং সীমিত আকারে শুরু করতে চান জানিয়ে সিইসি বলেন, এক্ষেত্রে সবার সহযোগিতা দরকার। সেমিনারে নির্বাচন কমিশনের সদস্যরা ছাড়াও উপস্থিত আছেন রাজনৈতিক দলের প্রতিনিধি সহ সংবাদ মাধ্যমের সম্পাদক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দিনব্যাপী সেমিনারের উদ্দেশ্য পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটিং পদ্ধতির স্বচ্ছতা, মান ও আইনি জটিলতা সহ নানা বিষয়ে অংশীজনদের মতামত নেওয়া। চট্টগ্রামে ব্যবসায়ী এস আলমের 14,000 শতাংশ অবৈধ জমি সরকারের দখলে আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আদালত এরই মধ্যে ওই জমি জব্দের আদেশ দিলেও কাজ এখনো শুরু হয়নি। তার লোকজন এসব জমি হস্তান্তরের চেষ্টা করছেন বলে অভিযোগ। তাই প্রশাসক নিয়োগের দাবি স্থানীয়দের। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাবে দেশের সব খাত থেকে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে এস আলম ও তার পরিবার। এছাড়াও ক্ষমতার অপব্যবহার করে ঢাকা ও চট্টগ্রামে গড়েছে সম্পদের পাহাড়। চট্টগ্রামের ডাবলমুরিং, কোতোয়ালি, বাকলিয়া, বায়জিৎ সহ জেলার পটিয়া, কর্ণফুলী, সীতাকুণ্ড, হাটহাজারী, গাজীপুর এবং শ্রীপুরে থাকা প্রায় 14,000 শতাংশ জমি এখনও এস আলমের দখলে আছে। সেখানে আছে নানা ধরনের স্থাপনা, কোনোটির নির্মাণ কাজ শেষ হয়েছে, কোনোটির এখনও শেষ হয়নি। কিন্তু এসব জমি ও সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত, যার বাজার মূল্য 325 কোটি টাকা। এর আগে 1,963 কোটি টাকা খেলাপি ঋণের অভিযোগে চট্টগ্রামের আদালত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সব শেয়ার জব্দেরও আদেশ দেন। ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের যা সিকিউরিটি আছে তা সবগুলো করে শেয়ার। আর 6 নম্বর বিবাদী হলো আব্দুস সামাদ লাবু, ওনার যত শেয়ার আল আরাফা ব্যাংকে আছে এগুলি সব ক্রোকের নির্দেশ দিয়েছেন। স্থানীয়রা এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা সম্পদ সরকারের নিয়ন্ত্রণে আনতে প্রশাসক নিয়োগের দাবি জানিয়েছেন। মানুষকে বিকেলে বাড়া দিছে, সে এই যে এলাকার মানুষকে বিকেলে বাড়া দিছে, নানান রকম নাম দিয়ে ব্যাংক প্লেস করে বুক করে এগুলো কি কাজ করছে? সরকার এগুলো প্রশাসক নিয়োগ করে এগুলো যদি টেক আপ না করে তাহলে তো অনেক কিছুই আর হদিস পাওয়া যাবে না, ডকুমেন্টগুলো সরিয়ে ফেলা হচ্ছে। দুদক কর্মকর্তা জানান, আশঙ্কার কারণ নেই। আদালতের নির্দেশনা অনুযায়ী এসব সম্পত্তির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়ন্ত্রণে নেবে। ওই অ্যাকাউন্টে যাতে টাকা তুলতে না পারে ওইটা সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে বিএফএ জানিয়ে দেয়। আর বাকি জিনিসগুলো হচ্ছে এক্সট্রা সম্পদ, যেগুলো প্লট, ফ্ল্যাট যেগুলো আছে ওগুলো তো আলটিমেটলি সাব রেজিস্ট্রি অফিসের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হয়, তাই না? হস্তান্তরের জন্য সাব রেজিস্ট্রি অফিসকে চিঠি দিয়ে দেওয়া হয় যে এই জিনিসগুলো তার নতুন কোনো রেজিস্ট্রেশন করা না হয়। এস আলম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা রাজধানীর গুলশান, ধানমন্ডি, উত্তরা, বসুন্ধরা বিভিন্ন জায়গায় জমি, ফ্ল্যাট, প্লট, ভবন সহ 200 কোটি টাকা মূল্যের স্থাবর সম্পদ জব্দেরও আদেশ দিয়েছেন আদালত। দুদক মহাপরিচালক জানান, অনুসন্ধানে নতুন করে আরও কোনো সম্পদ ও অর্থের সন্ধান পেলে তা চার্জশিটে যুক্ত করা হবে। এস আলম গ্রুপের নিজস্ব মালিকানাধীন বা তাদের কোম্পানির যে মালিকানাধীন যে সকল সম্পত্তি রয়েছে সেগুলি ক্রোক অ্যাটাচ করার জন্য বিজ্ঞ আদালত থেকে
আদেশ সংগ্রহ করে সেই কার্যক্রমগুলো গ্রহণ করা হয়েছে। আরও যদি কোনো সম্পদের তথ্য আপনাদের নজরে আসে, আপনাদের কাছে থাকে, আপনারা যদি আমাদেরকে সেই তথ্য দেন, নিশ্চয়ই অনুসন্ধানকারী দল সেই বিষয়গুলো অ্যাটাচ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। প্রতারণার শিকার হয়ে সৌদি থেকে দেশে ফিরেছেন শতাধিক প্রবাসী বাংলাদেশি। রিয়াদ থেকে ছাড়া একটি ফ্লাইটে মধ্যরাতে দেশে পৌঁছান তারা। বিভিন্ন মেয়াদে সৌদি থাকা এসব শ্রমিকদের অভিযোগ, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের আটক করে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। চোখে মুখে হতাশা আর খালি হাতে এভাবেই বিভিন্ন মেয়াদে জেল খেটে দেশে ফিরলেন শতাধিক সৌদি প্রবাসী। সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মধ্যরাতে দেশে পৌঁছান তারা। তাদের অভিযোগ, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদেরকে আটক করে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার। এ সময় প্রতারণার ও অবিচারের চিত্র তুলে ধরেন এসব রেমিটেন্স যোদ্ধারা। কোম্পানি ভিসা বলে নিয়ে গেছে 3 মাস পরে আমরা অবৈধ হয়ে গেছি। আমরা তো আর জানি না যে অবৈধ হলাম। সবকিছু হারিয়ে বিদেশে পাড়ি জমানো শ্রমিকরা জানান, পরিবার পরিজন নিয়ে দুমুঠো ভাত খাবার সম্বলও বাকি নেই তাদের। সৌদিতে বাংলাদেশি দূতাবাসের অসহযোগিতা ও নীরবতার কথাও তুলে ধরেন তারা। বাংলাদেশ রাষ্ট্রদূতের কাছে 4বার ফোন করি আমি, উনি কোনো কথাই বলে না। আমরা দূতাবাস বা কারো কোনো সহযোগিতা পাই না। আমার ফ্যামিলি বর্তমানে এই অবস্থায় আছে, এক মুঠো ভাতের জন্য মানুষের দুয়ারে যাইতে হয়। আমরা যেন আমাদের ফ্যামিলি চালাইতে পারি, আমরা যেন আমাদের ফ্যামিলি নিয়ে একটু ভালোভাবে থাকতে পারি, এটাই চাই। এমন প্রতারণার সুষ্ঠু তদন্তের পাশাপাশি ক্ষতিপূরণের ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানান রেমিটেন্স যোদ্ধারা। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারতের কাছ থেকে হামলা আসন্ন ধরে নিয়ে নিজ ভূখণ্ডের নিরাপত্তায় পাকিস্তান সেনাবাহিনী প্রস্তুতি নিয়েছে বলে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। এদিকে পেহেলগামে হামলার জেরে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ব্যাপক ধরপাকড় ও বাড়িঘরে ভাঙচুর চালাচ্ছে ভারতীয় সেনারা। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। কাশ্মীর হামলার ঘটনায় উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে। ভারতের সম্ভাব্য হামলার আশঙ্কায় সেনা মোতায়েন ও কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এই উত্তেজনার মধ্যেই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ রয়টার্সকে দেয়া বক্তব্যে বলেন, সেনাবাহিনী ভারতের পক্ষ থেকে আসা সম্ভাব্য হামলার বিষয়ে সরকারকে অবগত করেছে, তাই নতুন করে সেনা মোতায়েন সহ বেশ কিছু কৌশল নিয়েছে পাকিস্তান। এছাড়া তিনি আরও জানান, ভারতের কর্তৃত্ব ক্রমেই বাড়ছে। ভারতের ব্যাপারে পাকিস্তান সতর্ক রয়েছে বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমাদের অস্তিত্বের উপর সরাসরি হুমকি এলেই কেবল পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে। এদিকে হামলার ঘটনায় ভারত কাশ্মীরে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে। এখন পর্যন্ত 2000 কাশ্মীরিকে গ্রেফতার করেছে ভারতীয় বাহিনী। এছাড়া হামলায় জড়িত সন্দেহে 9টি বাড়ি বুলডোজার দিয়ে ধ্বংস করেছে তারা। তবে কেন্দ্রীয় সরকারের এই তাণ্ডবের সমালোচনা করেছে কাশ্মীরের রাজনীতিকেরা। তারা বলেছেন, সন্ত্রাসবাদকে নির্মূল করতে গিয়ে যেন সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হন। ভারতের কেন্দ্রীয় আইন প্রণেতা আগা রুহুল্লাহ বলেছেন, একটি ঘটনার জন্য সব কাশ্মীরিকে সাজা দেওয়া ঠিক নয়। নাইম আহমেদ, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। 6 দফা দাবিতে সকল পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। 6 দফা দাবি আদায়ে আজ থেকে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি পালন করছে পলিটেকনিক শিক্ষার্থীরা। সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে শাটডাউন কর্মসূচির ঘোষণা দেয় কারিগরি ছাত্র আন্দোলন। সংগঠনটির দপ্তর সম্পাদক সাব্বির আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, 6 দফা দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন না করা পর্যন্ত সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে শাটডাউন কর্মসূচি পালন করবে। গত 16 এপ্রিল থেকে জোরালো আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। পরে তাদের দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়নে গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় কমিটি গঠন করে। সেদিন আন্দোলন স্থগিত করা হলেও পরদিনই সেই সিদ্ধান্ত থেকে সরে আসে শিক্ষার্থীরা।
শুরু হলো হজ যাত্রা। রাত 2:15টায় 398 জন যাত্রীকে নিয়ে সৌদি এয়ারলাইন্সের এক ফ্লাইট ঢাকা থেকে উড়াল দেয়। এর আগে আশকোনার হজ ক্যাম্পে কোনো দুর্ভোগ ছাড়াই পর্যায়ক্রমে ফ্লাইটের ইমিগ্রেশন সম্পন্ন করেন হাজিরা। এতে ব্যবস্থাপনা সহ নানা বিষয়ে সন্তুষ্টির কথা জানান তারা। আর প্রথমবারের মতো লাগেজ ভোগান্তি এড়াতে যুক্ত করা হয়েছে কালার ট্যাগ। সিরাত আল মুস্তাকিমের প্রতিবেদন। এবারই প্রথম হজ ব্যবস্থাপনায় যুক্ত হয়েছে কালার ট্যাগ, যা ব্যাগ অথবা লাগেজ শনাক্তে সহজ এক পদ্ধতি এবং এটির মাধ্যমে হাজিরা যে হোটেলে অবস্থান করবেন সেখানে সরাসরি ব্যাগগুলো পৌঁছে যাবে। এ ধরনের ব্যবস্থাপনা সহ নানা বিষয়ে সন্তুষ্টির কথা জানান হজযাত্রীরা। এটা হচ্ছে যে এখানে সফটওয়্যার থেকে যে একটা নাম্বার দেওয়া হলো, সেই নাম্বারটি আমার পাসপোর্টে এখানে দেওয়া হয়েছে এবং এই নাম্বারটি এই ট্যাগের সাথে আছে। খুব ইজিভাবে আমরা ডকুমেন্টেশন করতে পারছি। সব কিছুই বেটার। আমি 17 হজ করছি, তো এবার আরও অনেক বেটার। রাত 10টা থেকে আশকোনা হজ ক্যাম্পে শুরু হয় প্রথম হজ ফ্লাইটের ইমিগ্রেশন। তবে কোনো প্রকার দুর্ভোগ কিংবা ঝামেলা ছাড়াই পর্যায়ক্রমে সবগুলো ফ্লাইটের ইমিগ্রেশন সম্পন্ন করেন হজযাত্রীরা। এবারের হজ ব্যবস্থাপনাকে সহজ ও সুন্দর জানিয়ে হজযাত্রীরা বলেছেন, আল্লাহর রাস্তায় বের হতে পেরে নিজেদেরকে ভাগ্যবান মনে করছেন তারা। আমি দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ আমাদের নিয়ত কবুল করবেন এবং হজকে সহজ করবেন। পরিবার, আত্মীয় স্বজন, দেশ এবং জাতির সমৃদ্ধি কামনায় আল্লাহর দরবারে প্রার্থনা করবেন তারা। দেশ যেন ভালো থাকে, দেশের মানুষ ভালো থাকে, অবশ্যই দেশ যাতে আরো উন্নতি করে, আরো এগিয়ে যায়, সেই প্রত্যাশাই করবে। আশকোনা হজ ক্যাম্পে বসার জন্য পর্যাপ্ত চেয়ার না থাকায় কিছুটা অভিযোগও করেন অনেকেই। একটা বসার ব্যবস্থা কম, মহিলারা দাঁড়াই থাকে এবং অনেক বয়স্ক মানুষ আছেন যারা দাঁড়াই থাকতে হয়। এই অনেক মশা, এটার জন্য কয়েকদিন আগে থেকেই মশার ঔষধ ছিটানোর প্রয়োজন ছিল। এবছর হজ যাত্রীদের জন্য বিভিন্ন ফিচার সংবলিত মোবাইল অ্যাপ চালু করেছে সরকার। এছাড়া তাদের হজ প্রিপেড কার্ড, মোবাইল সিম রোমিং সুবিধাও দেওয়া হচ্ছে। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। উজান থেকে নেমে আসা আকস্মিক ঢলে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হতে চলেছে নেত্রকোনার ভবানীপুর। খরস্রোতা সোমেশ্বরের পাহাড়ি ঢলে একমাত্র সড়কটি ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন পাশের ফারংপাড়া, গাউসলপাড়া, আগারপাড়া গ্রামের কয়েক হাজার মানুষ। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পাহাড়ি ঢলে গত বছর এভাবেই বিলীন হয় পথঘাট সহ ঘরবাড়ি, মুহূর্তেই নিঃস্ব হয়ে যায় কয়েক হাজার স্থানীয় মানুষ। কয়েক দফার বন্যায় মূল ভূখণ্ড থেকে যোগাযোগ বিচ্ছিন্ন নেত্রকোনার দুর্গাপুর সীমান্তের ভবানীপুর গ্রাম। রাস্তা ভালো না, এই যে সেতু ভাঙা, আমরা কোন পথ দিয়ে যাওয়া আসা করব যদি এই পথটা বন্ধ করে দেয়? রাস্তাটা ব্রিজটা করে দিলে মোটামুটি একটু শান্তি শৃঙ্খলার ভিতরে আসে। যোগাযোগের একমাত্র সড়ক ও সেতু ভেঙে যাওয়ায় ভারতের নোম্যান্স ল্যান্ড দিয়ে যাতায়াত করতে হয় স্থানীয়দের। এজন্য বাধার মুখে পড়তে হয় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর। ইন্ডিয়ার রাস্তা দিয়ে আমাদের যাতায়াত করতে খুবই সমস্যা। বাংলাদেশের সীমারেখা তারা ব্যবহার করে আর তাদের সীমারেখা থেকে আমাদেরকে তাড়াইতেছে, বেড়া দিতেছে। এ নিয়ে বিজিবি বিএসএফ বৈঠক করা হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। বালু উত্তোলনের একটা বিষয় নিয়ে একটু জটিলতা তৈরি হয়েছে। আমরা বালুটা দিতে পারছি না, ছাপড়াই দিতে পারছিলাম না এই মুহূর্তে। তবে আমরা এই চেষ্টাটা অব্যাহত রাখছি। বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু সংস্কারে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে এলজিইডি। সেখানে দুইটা ব্রিজও লাগবে, একটা এই রাস্তার মাঝখানে লাগবে আর একটা জাস্ট বিজিবি ক্যাম্পে ঢোকার জন্য আর একটা ছোট্ট একটা ব্রিজ লাগবে, সেটাও আমাদের প্রস্তাবনা দেওয়া আছে। স্থানীয়রা বলছেন, প্রশাসনের নেওয়া উদ্যোগ দ্রুত কার্যকর হলে মূল ভূখণ্ডের সাথে আবারও যুক্ত হবেন 4 গ্রামের মানুষ। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাজনৈতিক দলের সমর্থন না পেলে নির্বাচন কমিশনের সব আয়োজন বৃথা, বললেন সিইসি। আদালত নির্দেশ দিলেও শুরু হয়নি এস আলমের জমি দখলের কাজ, প্রশাসক নিয়োগের দাবি। কাশ্মীরে ব্যাপক ধরপাকড় ও বাড়ি ঘর ভাঙচুর, ভূখণ্ডের নিরাপত্তায় প্রস্তুত পাকিস্তান সেনাবাহিনী। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে।
ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে, এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe টিভি চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।